আজকের ক্লাসে আমরা আলোচনা করব জাতীয় আয় পরিমাপের ব্যয়শুমারি পদ্ধতি নিয়ে। আগের ক্লাসে আমরা জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি, উৎপাদন শুমারি পদ্ধতি, মূল্য সংযোজন পদ্ধতি সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ওই ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব, যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হলো: এক, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ব্যয়শুমারি পদ্ধতিটি কী, এবং দুই, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। এই দুটো বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং এই ক্লাসটার মাধ্যমে প্রথম যে চ্যাপ্টার সেমিস্টার 3 ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং এর আগে আমি 4টি টপিক বা 4টে পার্টে এই ক্লাসটা আলোচনা করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সেগুলোও তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গার প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা চালু করা যাক। তো প্রথমেই বলি যে জাতীয় আয় পরিমাপের ব্যয়শুমারি পদ্ধতিটি কী। এই পদ্ধতিটা জানার জন্য আমাদেরকে একটু আগের ক্লাসে চলে যেতে হবে, যেখানে আমরা জাতীয় আয় এবং উৎপাদনকে কিভাবে এক হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে সেই টপিকটা একটুখানি আলোচনা করতে হবে, তবে আমরা আজকের পদ্ধতিটা বুঝতে পারবো। তো আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম, যে আয় এবং উৎপাদন কিভাবে এক হচ্ছে। আয় ইকুয়াল টু উৎপাদন বা উৎপাদনের অর্থমূল্য কিভাবে এক হচ্ছে এটা দেখিয়েছিলাম। তো আজকে আমাদের সেটা আলোচনার মাধ্যমে জানতে হবে এই আয় উৎপাদন এটার সঙ্গে ব্যয় কিভাবে ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা আয়শুমারি পদ্ধতি, উৎপাদন শুমারি বা ব্যয়শুমারি পদ্ধতি, যেই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করি না কেন, জাতীয় আয় আমাদের একই আসবে। অর্থাৎ জাতীয় আয় ইকুয়াল টু জাতীয় উৎপাদন ইকুয়াল টু জাতীয় ব্যয় কিভাবে সমান হচ্ছে এটা জানতে হবে। তো আগের ক্লাসে একটু ফিরে যাই। আগের ক্লাসে আমরা বলেছিলাম আয় কাকে বলে। আয় বলতে আমরা বুঝেছিলাম উৎপাদনের কাজে অংশগ্রহণ করার ফলে যে পরিমাণ অর্থ উপার্জিত হয় তাকে বলা হয় আয়। যেখানে আমরা কি ধরেছিলাম, যে এক্স একজন ব্যক্তি তার আয় কত টাকা ধরেছিলাম, তার আয় ধরেছিলাম 100 টাকা, তার আয় 100 টাকা। এখন আমরা অর্থনীতিতে আয় কাকে বলে। অর্থনীতিতে আমরা কি বলেছিলাম, যে উৎপাদনের কাজে যদি অংশগ্রহণ করে থাকে তার বিনিময়ে যদি কোনো অর্থ উপার্জিত হয় তাহলে তাকে বলা হয় আয়। তাহলে এই 100 টাকা কিভাবে এক্স ইনকাম করেছে বা উপার্জিত করেছে, কোনো না কোনো উৎপাদন থেকে। কোথা থেকে করেছে? উৎপাদন থেকে। এখন এক্স কোনো না কোনো উৎপাদনের কাজে নিযুক্ত ছিল এবং সেখান থেকে এই 100 টাকা উপার্জন করেছে। আর উৎপাদনের কটা উপাদান? উৎপাদনের হচ্ছে 4টে উপাদান, যে আমরা আগের দিনই বা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কি কি? জমি, শ্রম, মূলধন আর সংগঠন। উৎপাদনের হচ্ছে 4টে উপাদান। তাহলে এক্স এই 100 টাকা যদি উৎপাদন থেকে ইনকাম করে তাহলে সে জমি, শ্রম, মূলধন বা সংগঠন এই 4টের কিছু না কিছু দিয়ে তা থেকে উপার্জন করেছে। এবং এই 100 টাকাটাকে আমরা এই উপাদানগুলোতে ভাগ করে দিয়েছিলাম। কত টাকা করে? 25 টাকা করে ভাগ করে দিয়েছিলাম। ক্লিয়ার? তাহলে আমরা ভেবেছিলাম বা দেখেছিলাম কি, যে এক্স একজন ব্যক্তি, সে 100 টাকা কিভাবে উপার্জন করেছে? উৎপাদনের কাজে অংশগ্রহণ করে। এখন উৎপাদন এসে জমি দিয়ে 25 টাকা ইনকাম করেছে, শ্রম দিয়ে 25 টাকা ইনকাম করেছে, মূলধন দিয়ে 25 টাকা ইনকাম করেছে, সংগঠন দিয়ে 25 টাকা ইনকাম করেছে। অর্থাৎ এইভাবে তার টোটাল ইনকাম হয়েছে কত? 100 টাকা। এখন আমরা এটাকেই যদি একটু উল্টোভাবে ভাবি, যে এই উৎপাদন হয়েছে তার মানে কোনো না কোনো দ্রব্যের উৎপাদন হয়েছে, যেটাকে আমরা ধরেছিলাম আগের দিন ব্যাগ। যে ব্যাগ তৈরি হয়েছে, বিপরীত ক্ষেত্রে একই রকমভাবে আমরা কি বলতে পারি, যে ব্যাগ তৈরির জন্য 25 টাকার জমি, ব্যাগ তৈরির জন্য 25 টাকার শ্রম, ব্যাগ তৈরির জন্য 25 টাকার মূলধন, ব্যাগ তৈরির জন্য 25 টাকার সংগঠন লেগেছে। অর্থাৎ ব্যাগের যে উৎপাদন, সেই উৎপাদন মূল্য কত? এই উৎপাদন মূল্য আমাদের 100 টাকা। তাহলে এইভাবে আমরা কি বুঝেছিলাম,
যে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন কিন্তু আমাদের একই। এখন যদি আমরা এটার সঙ্গে ব্যয়কে কিভাবে আমরা তুলনা করব, যে আয় দেখলাম 100 টাকা, তেমনি উৎপাদন মূল্য হলো 100 টাকা। এবার আমরা এটা থেকে যে ব্যয়টাকে কিভাবে ইকুয়াল করব। এখন ব্যয় জিনিসটা কি বলছে, ব্যয় বলছে দু প্রকার হয়, একটা ভোগ ব্যয় আর একটা হচ্ছে বিনিয়োগ ব্যয়। এখন বিনিয়োগ ব্যয় কি, ভোগদ্রব্যের কাজে যে পরিমাণ অর্থ ব্যয়িত হয় তাকে বলা হচ্ছে ভোগ ব্যয়, আর কোনো মূলধনী দ্রব্য ক্রয়ের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যয়। এখন দেখা গেল যে উৎপাদন হচ্ছে ব্যাগ, যদি এটা দেখা যেত এটা একটা সেলাই মেশিন তৈরি হয়েছে, এটা দেখা গেল যদি একটা সেলাই মেশিন তৈরি হয়েছে, তাহলে সেলাই মেশিনটা তো আর ভোগদ্রব্য নয়, সেলাই মেশিনটা আমরা ভোগের কাজে ব্যবহার করি না। আমরা একই রকমভাবে সেলাই মেশিনটার উৎপাদন মূল্য কত পেতাম, 100 টাকা। তাহলে উৎপাদন এখন দু প্রকার দ্রব্যের হয়, একটা ভোগদ্রব্যের আর একটা মূলধনী দ্রব্যের। ভোগদ্রব্য কি, যেমন ব্যাগটা হচ্ছে ভোগদ্রব্য, কেন, কারণ আমাদের অন্ন বস্ত্র বাসস্থান যেগুলো আমরা ভোগের কাজে ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে ভোগদ্রব্য। এই ভোগের কাজে যে ব্যয় হয় এটাকে বলা হচ্ছে ভোগ ব্যয়। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভোগ ব্যয়। ক্লিয়ার? আর মূলধনী দ্রব্য কাকে বলে, যখন কোনো দ্রব্য অন্য কোনো দ্রব্য উৎপাদনে সাহায্য করে সেই ধরনের দ্রব্যকে বলা হচ্ছে মূলধনী দ্রব্য। আর এই মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। সেটাকে কি বলা হয়, বিনিয়োগ ব্যয়। তাহলে উৎপাদন হয় দু ধরনের দ্রব্যের, কি কি দ্রব্যের, একটা হচ্ছে ভোগ দ্রব্যের আর একটা মূলধনী দ্রব্যের। তাহলে ব্যয় দু প্রকার হয়, ভোগ ব্যয় আর কি বিনিয়োগ ব্যয়। তাহলে এই ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়কে যদি আমরা যোগ করি তাহলেও আমাদের এই 100 টাকাই আসবে। এটা আরও একটু ভালোভাবে বোঝালে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে মানুষ যে আয় করে সেই আয়ের হচ্ছে দুটো অংশ, একটা অংশ কি হচ্ছে ভোগ ব্যয় আর একটা হচ্ছে সঞ্চয়। দেখা গেল যে এক্স এই 100 টাকা ইনকাম করেছে, তার মধ্যে দেখা গেল 50 টাকা এক্স কোনো না কোনো ভোগদ্রব্যে খরচ করেছে, অন্ন বস্ত্র বাসস্থান যে কোনো দ্রব্যে খরচ করেছে, তাহলে এইটাকে বলা হবে ভোগ ব্যয়। আর বাকি টাকা যেটা ভোগের কাজে ব্যয়িত হয়নি সেটা হচ্ছে সঞ্চয়। অর্থাৎ ভোগ ব্যয় এবং সঞ্চয় এই যোগ করে আমরা কত পাচ্ছি, 100 টাকা। উল্টো দিকে যদি আমরা এই উৎপাদন হয় ব্যাগ বা সেলাই মেশিন, অর্থাৎ একটা ভোগদ্রব্য একটা মূলধনী দ্রব্য, এই ভোগদ্রব্য আর মূলধনী দ্রব্যের টোটাল উৎপাদন মূল্য কত, 100 টাকা। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো ভোগ ব্যয় প্লাস সঞ্চয়। এটা আমরা কোথা থেকে পেলাম, এটা পেলাম এক্সের আয় থেকে, ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ। আচ্ছা এই যে এই টপিকটা কোথা থেকে এলো, ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়, এই টপিকটা এলো আমাদের উৎপাদন থেকে। কারণ উৎপাদন দু ধরনের দ্রব্যের হতে পারে, একটা ভোগদ্রব্যের আর একটা মূলধনী দ্রব্যের। ভোগদ্রব্যের জন্য যে টাকাটা ব্যয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভোগ ব্যয়, আর বিনিয়োগ বা মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যয়। তো এখান থেকে যদি আমরা এটাকেই মাইনাস করে বলে দিই 50 টাকার ব্যাগ আর 50 টাকার সেলাই মেশিন তৈরি হয়েছে, তাহলে একই ব্যাপার যে 100 টাকার টোটাল উৎপাদন হয়েছে, 50 টাকার ব্যাগ আর 50 টাকার হচ্ছে সেলাই মেশিন, যার মধ্যে 50 টাকাটা হচ্ছে ভোগ ব্যয় আর 50 টাকাটা হচ্ছে বিনিয়োগ ব্যয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যদি ভোগ ব্যয় আমাদের কেটে যায় তাহলে আমাদের পাবো সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ, যে পরিমাণটা আমাদের সঞ্চয় হচ্ছে সেটাই আমাদের বিনিয়োগের সঙ্গে সমান হচ্ছে। তো এই টপিকটা জানলে তবেই আমরা ব্যয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে পারবো। তাহলে ব্যাপারটা যদি আমরা প্রথম থেকে বুঝি তাহলে আমরা কি দেখলাম, এই পড়াটার মধ্যে যে এক্স একজন ব্যক্তি সে ইনকাম করেছে 100 টাকা কোনো না কোনো উৎপাদনের সঙ্গে নিযুক্ত থেকে, এটাকে বলা হচ্ছে তার আয়। সে যখন উৎপাদনের সাথে নিযুক্ত থেকে ইনকাম করেছে তার মানে সে উৎপাদনে কোনো না কোনো উপাদান দিয়েছে। উপাদান 4 প্রকার, জমি শ্রম মূলধন সংগঠন, অর্থাৎ সে জমি শ্রম মূলধন সংগঠন দিয়ে সে ইনকামটা করতে পেরেছে। তো এগুলোকে আমরা ধরে নিয়েছি 25 টাকা করে ধরে নিয়েছি। তেমন উল্টো দিকে আমরা কি দেখলাম, যে কোনো একটা দ্রব্য নিশ্চয়ই তৈরি হচ্ছে যে জিনিসটাতে জমি শ্রম মূলধন সংগঠন 25 টাকা করে লেগেছে, তাহলে এটাকে আমরা কি বললাম, এটাকে বললাম উৎপাদন মূল্য। তো এটা তো আমরা আগের ক্লাসে জেনে নিয়েছিলাম যে জাতীয় আয় এবং উৎপাদন ইকুয়াল হয়। এখন এই উৎপাদনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটা কি করেছি, একটা ভোগদ্রব্য আর একটা মূলধনী দ্রব্য। আর ভোগদ্রব্য কাকে বলে, যেগুলো আমরা ভোগের কাজে ব্যবহার করি, অন্ন বস্ত্র বাসস্থান বই খাতা পেন এগুলো সবই হচ্ছে আমাদের ভোগদ্রব্য। এর জন্য মানুষ কি করে, তার আয়ের একটা অংশ কি করে খরচ করে, যাকে বলা হচ্ছে ভোগ ব্যয়। তাহলে ভোগদ্রব্য
নেয়ার জন্য বা ভোগ করার জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটা হচ্ছে ভোগ ব্যয়। আর উল্টো দিকে যে দ্রব্যগুলো ভোগের কাজে ব্যবহৃত হয় না, অন্য কোনো দ্রব্য তৈরিতে সাহায্য করে, যেমন সেলাই মেশিন, ট্রাক্টর, ঠিক আছে, এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের মূলধনী দ্রব্য। এই মূলধনী দ্রব্যের জন্য যে ব্যয় হয় সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। তাহলে আমরা জাতীয় যে আয়, জাতীয় উৎপাদন, এটা আমরা ইকুয়াল আগের ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা কি দেখলাম, যে আয়ের দুটো অংশ, একটা ভোগ ব্যয় আর সঞ্চয়। আর আমাদের একইভাবে উল্টো দিকে যে আমাদের ব্যয়েরও দুটো অংশ রয়েছে, যেটার মধ্যে রয়েছে একটা ভোগ ব্যয় আর একটা রয়েছে বিনিয়োগ ব্যয়। তাহলে আমরা কি লিখতে পারি, ভোগ ব্যয় প্লাস সঞ্চয়, যেটা হচ্ছে আমাদের আয়, আর ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয়, এটা কোথা থেকে পেলাম, এটা পেলাম উৎপাদন থেকে। তাহলে ভোগ ব্যয় এবং ভোগ ব্যয় যদি কেটে যায় তাহলে সঞ্চয় এবং বিনিয়োগ আমাদের ইকুয়াল হয়ে গেল। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদি জানা থাকে তবেই আমরা ব্যয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে পারবো। এবার বলি ব্যয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয় কীভাবে পরিমাপ করা হয়। বলছে ব্যয়শুমারি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার জন্য ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়কে যোগ করা হয়। ব্যাস এইটুকুনি কনসেপ্ট, যে এই ভোগ ব্যয় আর বিনিয়োগ ব্যয়কে যদি আমরা যোগ করি তাহলে টোটাল কত ব্যয় হচ্ছে সেই ব্যয়টাকে বলা হচ্ছে আমাদের জাতীয় আয়। আর তাহলে আমরা বুঝতেই পারলাম আয় এবং উৎপাদন এবং ব্যয় ইকুয়াল হচ্ছে। তাহলে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে যে পরিমাণ ব্যয় হবে সেটাই আমাদের জাতীয় আয়ের সঙ্গে সমান হবে। বিষয়টা আমি বোর্ডে তোমাদের লিখে দেখাচ্ছি। তো আমরা কি বললাম, যে ব্যয়শুমারি পদ্ধতিতে আমাদের কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়। জাতীয় আয়কে যদি আমরা ওয়াই ধরি তাহলে আমাদের এখানে কি হয়, সি প্লাস আই এই আকারে প্রকাশ করা হয়। সি কি, সি হচ্ছে আমাদের ভোগ ব্যয় এবং আই হচ্ছে আমাদের বিনিয়োগ ব্যয়। তবে এক্ষেত্রে তুমি মনে রাখবে, যদি সরকার এখানে থাকে, অর্থাৎ সরকারের যদি প্রভাব লক্ষ্য করা যায় অর্থনীতিতে, তাহলে সরকারের একটা ব্যয় থাকে যেটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট কস্ট বা হচ্ছে সরকারি ব্যয়। সেখানে আমরা হচ্ছে জাতীয় আয় কীভাবে পাবো, এক হচ্ছে আমরা ভোগ ব্যয়, এখানে লিখে দিচ্ছি ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ব্যয়, এই তিনটে ব্যয়কে যদি আমরা যোগ করি তাহলে আমরা জাতীয় আয় পেয়ে যাই। এই হচ্ছে এই ব্যয়শুমারি পদ্ধতির মূল কথা। তবে এটা মনে রাখবে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে হচ্ছে, আর যখন উন্মুক্ত অর্থনীতি যখন আমরা আলোচনা করব সেক্ষেত্রে আমাদের সবসময় আমদানি এবং রপ্তানিকে বিবেচনা করতে হবে। অর্থাৎ এই তিনটের সঙ্গে আমাদেরকে কি করতে হবে, এক্স যোগ করতে হবে এবং এম বিয়োগ করতে হবে। এই জিনিসটা কি, এক্স হচ্ছে আমাদের রপ্তানি এবং এম হচ্ছে আমাদের আমদানি। যা কিছু আমরা রপ্তানি করব সেটাকে আমরা যোগ করব সেই মূল্যটাকে, আর যা কিছু আমরা আমদানি করব সেটাকে কি করব, বিয়োগ করব। তো এই জিনিসটা আমাদেরকে কনসিডার করা হয়। তবে এই জিনিসটা সবসময় কনসিডার করা হয় না, এটা শুধুমাত্র ওপেন ইকোনমি ক্ষেত্রে গণনা করা হয়। আর বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে সি প্লাস আই প্লাস জি এটার মাধ্যমে কি করা হয়, জাতীয় আয় পরিমাপ করা হয়। এবার আমরা যেটা আলোচনা করব নেক্সট টপিক, যে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কি কি অসুবিধা লক্ষ্য করা যায়, সেটা আয়শুমারি পদ্ধতি হোক, উৎপাদন শুমারি পদ্ধতি হোক বা ব্যয়শুমারি পদ্ধতি হোক, যে কি কি অসুবিধা লক্ষ্য করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি। 1 নম্বর মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি জিনিসটা কি, যে আমরা যখন জাতীয় আয় পরিমাপ করি আমরা সাধারণত আর্থিক আয়ের মাধ্যমেই জাতীয় আয় পরিমাপ করি। এখন 2015 থেকে 2025 10 বছরে দেখা গেল আমাদের জাতীয় আয় অনেক বেড়েছে, কিন্তু তার সাথে সাথে জিনিসপত্রের কি হয়, দাম স্তরও বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমাদের প্রকৃত আয় কিন্তু আর্থিক আয়ের তুলনায় অনেকটা কম হয়। তো এক্ষেত্রে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করি, আর্থিক আয় এবং প্রকৃত আয় দুটো কিন্তু আমাদের সেম হয় না। তো এটা জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটা বিশাল বড় অসুবিধা। কেন? কারণ হচ্ছে আমাদের জাতীয় আয় বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, জিনিসপত্র বা দ্রব্যের দাম স্তরও বাড়ে। তো এক্ষেত্রে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমাদের একটা বড় অসুবিধার সম্মুখীন হতে হয়। 2 নম্বর আমাদের অর্থ বহির্ভূত লেনদেন। অর্থ বহির্ভূত লেনদেন। এখন অর্থ বহির্ভূত লেনদেন জিনিসটা কি, যে কিছু সময় আমরা এমন কিছু দ্রব্য উৎপাদন করি যেগুলো আমরা টাকার মাধ্যমে লেনদেন করি না। যেমন দেখা গেল যে কোনো চাষি আলু চাষ করলো, ধান চাষ করলো, সে নিজে ভোগের কাজে ব্যবহার করে নিল, সেটাকে সে মার্কেটে নিয়ে এলো না বা উপস্থাপন করলো না। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে সরকার প্রতিরক্ষার জন্য কোনো
বন্দুক বা কোনো হচ্ছে অস্ত্রশস্ত্র এই জিনিসগুলো তৈরি করলো, তো সেগুলোকে মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসা হলো না বা অর্থের মাধ্যমে সেগুলোকে লেনদেন করা হলো না, তাহলে সেক্ষেত্রে আমরা জাতীয় আয় এগুলোকে অন্তর্ভুক্ত করতে পারবো না, অথচ কিন্তু এগুলো দেশের মধ্যে উৎপাদন হচ্ছে। তো জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাই যে আমরা এমন কিছু উৎপাদন করি যেগুলো অর্থের মাধ্যমে লেনদেন করি না, সেক্ষেত্রে জাতীয় আয় পরিমাপে আমাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। 3 নম্বর, কর ফাঁকি দেওয়ার প্রবণতা। কর ফাঁকি দেওয়ার প্রবণতা, যে আমরা অনেক সময়ই সরকারের কাছে সঠিক তথ্য দিই না যে আমাদের বাৎসরিক ইনকাম কত বা মাসিক ইনকাম কত, ঠিক আছে, বা কত আমরা দ্রব্য প্রডিউস করছি, তার অর্থমূল্য কত, এগুলো আমরা সরকারকে অনেক সময় সঠিক তথ্য দিই না। কেন? কারণ এর ওপর আমাদের একটা করের বোঝা চাপতে পারে। আমাদের ইনকামের ওপর সরকার ইনকাম ট্যাক্স নেয়, অর্থাৎ যত বেশি ইনকাম হয় ট্যাক্সের কিন্তু সেই ধাপটাও কিন্তু আমাদের বেড়ে বেড়ে যায়। তাই অনেকে কিন্তু এই কর বাঁচানোর জন্য বা ট্যাক্স বাঁচানোর জন্য সঠিক কত আয় উপার্জন করছে সেটা জানাতে চায় না। এই কারণে জাতীয় আয় সর্বদা সঠিকভাবে পরিমাপ করা যায় না। আর কি অসুবিধা রয়েছে? 4 নম্বর, নির্ভরযোগ্য তথ্যের অভাব। নির্ভরযোগ্য তথ্যের অভাব। এখন এই নির্ভরযোগ্য তথ্যের অভাব বলতে কি বোঝায়? যে একটা দেশে জাতীয় আয় পরিমাপ করা হচ্ছে, যেই তথ্যের ভিত্তিতে জাতীয় আয়টা পরিমাপ করা হচ্ছে সেই তথ্যটা ঠিক না ভুল, এটাকেই বলা হচ্ছে তার নির্ভরযোগ্যতা। দেখা গেল অনেক সময় যে সরকারি কর্মচারী রয়েছে যারা এই কাজে যুক্ত, যে প্রতিটা ব্যক্তি কত টাকা ইনকাম করছে বা উৎপাদনের কাজে নিযুক্ত থেকে কতটা আয় উপার্জন করছে, এগুলো ডাটাগুলো কালেকশন করার কাজে যারা নিযুক্ত তারা সঠিক সময় সকলের কাছ থেকে সঠিক ডাটা কিন্তু নেয় না। কিছু কিছু সময় তারা অনুমান ভিত্তিক কিছু ডাটা বসিয়ে দেয়, যার কারণে যে তথ্যটা পাওয়া যায় সেই তথ্যটা পুরোপুরি নির্ভরযোগ্য হয় না। এক্ষেত্রে জাতীয় আয়টাও সঠিক আমরা জানতে পারি না, এটা একটা বড় অসুবিধা। আর কি অসুবিধা রয়েছে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে? যেটা আমাদের 5 নম্বর, একাধিকবার গণনার অসুবিধা। একাধিকবার গণনার অসুবিধা, এই জিনিসটা লক্ষ্য করা যায় শুধুমাত্র উৎপাদন শুমারির পদ্ধতির ক্ষেত্রে। যে উৎপাদন শুমারি পদ্ধতিতে আমরা কি দেখি, যে আমাদের দেশে এক বছরে টোটাল কত প্রোডাকশান হলো তার অর্থমূল্যকে আমরা গণনা করি। এবার কোনো জিনিস যদি একাধিকবার গণনা করা হয় যায়, যেমন গম থেকে আটা হলো, গমটাও ধরা হয়ে গেল, আটাটাও ধরা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি জাতীয় আয় বেড়ে যায়, যেটা প্রকৃতপক্ষে নয়। তো এক্ষেত্রে কি হয়, একাধিকবার গণনা যদিও আমরা একটা পদ্ধতির মাধ্যমে দূর করতে পারি, সেটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি, তো বেশ কিছু সময় ভুলভ্রান্তিও হতে পারে। তো একাধিকবার গণনার সমস্যার কারণে জাতীয় আয় সঠিকভাবে আমরা পরিমাপ করতে পারি না। আর কি কি অসুবিধা রয়েছে? 6 নম্বর, হস্তান্তর আয়। হস্তান্তর আয়। হস্তান্তর আয় জিনিসটা কি? হস্তান্তর আয় আগেই বলেছিলাম, যখন আমরা উৎপাদনের কাজে নিযুক্ত থাকি না অথচ আমরা টাকা পাই। যেমন দেখা গেল বার্ধক্য ভাতা, পেনশন, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্কলারশিপের টাকা, এই জিনিসগুলো এগুলো উৎপাদনের কাজে নিযুক্ত না থেকেও আমরা টাকা পাচ্ছি। তো এই ধরনের টাকা আমরা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না। এই কারণে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে অনেকটা বেশি আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়, যে কতটা হস্তান্তর আয় এবং কতটা আমাদের অর্থনৈতিক আয়, এটাও কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। তো নেক্সট আর কি রয়েছে? আরও বেশ কিছু অসুবিধা রয়েছে, যেটা হচ্ছে বেআইনি কাজকর্ম। যে বেআইনি কাজকর্মের ফলে বেআইনি কাজকর্মের ফলে কি হয়, আয় তো উপার্জন হয়, মানুষের কাছে টাকা আসে, সেই টাকা মানুষ ভোগের কাজেও ব্যবহার করছে। তাহলে একদিকে যদি আমরা ব্যয়শুমারি পদ্ধতিতে ভোগ ব্যয়কে গণনা করি, তাহলে দেখা গেল কেউ চুরি করে টাকা নিল, সে সেই কাজটা ভোগের ব্যয়তে ব্যবহার করলো বা ভোগের কাজে ব্যবহার করলো, তাহলে ভোগ ব্যয় তো বাড়লো, কিন্তু সেই যে বেআইনি কাজকর্ম, ঠিক আছে, বা মাদকদ্রব্য পাচার করা, ঠিক আছে, ছিনতাই করা, ডাকাতি করা, এই ধরনের মাধ্যমে যে আয় হয় সেটা তো আর জাতীয় আয় পরিমাপে অন্তর্ভুক্ত করা হয় না। সেই কারণে অনেক সময় কি হয়, যে জাতীয় আয় পরিমাপের অসুবিধা লক্ষ্য করা যায়। তো এই টপিকগুলো আলোচনা করলাম, এবং তোমাদের যে নেক্সট ভিডিও আসবে সেখানে এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ প্রশ্ন কত ধরনের আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা সিলেবাস ভিত্তিক যে পড়ানো, সেই পড়ানোটাই 5টা ক্লাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হলো। তোমরা আগের 4টে ক্লাস দেখে নেবে, এই ক্লাসটা তো তোমরা এখানে পাচ্ছই। আর পরবর্তী ক্লাসে আমরা ওই এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, এরপর আমরা অন্য চ্যাপ্টার বা অন্য ক্লাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।